হ্যালো বন্ধুরা, আজকে আমি নন্দিত নরকে উপন্যাসের পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্বটি পড়তে যাচ্ছি। উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ। মন্টু আর মাস্টার কাকা সবচেয়ে ছোট ঘরটায় থাকতেন। ঘরটায় আলো আসতো না ভালো। গরমের সময় গুমোট গরম, বাতাস আসার পথ নেই। মন্টুর হাজতবাসের দিনগুলি এখন কেমন কাটছে। মন্টুর বয়স এখন 19, 7 বাদ দিলে হয় 12 বৎসর সে আর মাস্টার কাকা একসঙ্গে একটি ঘরে কাটিয়েছে। মাস্টার কাকার অভাব সে অনুভব করছে কি? খুনের পর শুনেছি অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। 3 রাত্রির খুন করা লোকের চেহারা, খুনের দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। মন্টুর সেরকম হবে না, তার বড় শক্ত নার্ভ। মন্টুর মা, আমাদের বড় মা যেদিন মারা গেলেন, মন্টু সেদিন নিতান্ত সহজভাবেই কাটালো। পরদিন শিমুলতলা গায়ে ফুটবল ম্যাচ দেখতে গেল, বাসায় কাউকে না বলে। বয়স অল্প ছিল, সুখ বুঝবার বুদ্ধি হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় কম বয়সের জন্য নয়। বড় মার মতো তারও ইস্পাতের মতো শক্ত নার্ভ ছিল। মন্টু দেখতে অনেকটা বড় মার মতো। তার চাইবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্ত বড় মায়ের মতো। বাবার শোবার ঘরে বড় মা আর বাবার একটা যৌথ ছবি আছে, বিয়ের ছবি। সেই ছবির দিকে তাকালেই মন্টুকে চেনা যায়। ছবির কাছে ময়লা জমে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে, তবু বড় মার বালিকা বয়সের ছবি আমাদের আকর্ষণ করে। 4 আগস্ট আমাদের বাসায় একটা উৎসব হয়। ভুল বললাম, সুখের আসর হয়। বাদ মাগরেব মিলাদ পড়ানো হয়। বাবা মায়ের কবর জিয়ারত করেন। 2-1টি ফকির মিসকিনকে খাওয়ানো হয়। হাউমাউ করে বাবা মায়ের মৃত্যুদিন স্মরণ করে কিছুক্ষণ কাঁদেন। তার শোকটা নিশ্চয়ই আন্তরিক, তবু সমস্ত ব্যাপারটাই কেমন হাস্যকর লাগে। বিশেষ করে এই দিনটিতে মা মুখ কালো করে ভয়ে ভয়ে ঘুরে বেড়ান। তার ভাব দেখে মনে হয় 4 আগস্টের এই সুখের দিনটির জন্য মা নিজেই দায়ী। বাবা সেদিন অতি সামান্যতম, অতি তুচ্ছতম ব্যাপারেও মায়ের উপর ক্ষেপে যান। আমার কষ্ট হয়। বড় মা আমাদের সবারই অতি শ্রদ্ধার মানুষ। রাবেয়া আর আমি অনেকদিন পর্যন্ত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারিনি। যখন বয়স হয়েছে, তার কোলে এসেছে মন্টু। আমি আর রাবেয়া দক্ষিণের ঘরে নির্বাসিত হয়েছি। তখনও তিনি মাঝে মাঝে এসে বলতেন, খোকা, আজ তুই শুবি আমার সাথে। আগে আমার সঙ্গে ঘুমার জন্য এত হইচই করতিস, এখন যে বড় চুপচাপ। বড় হয়েছি যে। ওহ, কি মস্ত বড় ছেলে। বড়মার গলা জড়িয়ে তার বরফি কাটা ছাপের ব্লাউজে নাক ডুবিয়ে প্রতি সন্ধ্যার আবদার। গল্প বলেন বড়মা, ভূতের গল্প। বড়মা কোমল কণ্ঠে ধীরে ধীরে গল্প বলতেন। আমরা তখন ছোট, 12-13 বৎসরের বেশি বড় নয়। নানার বাড়ি যাচ্ছি সবাই। ভাদ্র মাস, নদী কানায় কানায় ভরা। সারাদিন নৌকা চলল। সন্ধ্যা হয়ে গেছে। মাঝিরা পুরনো এক তাল গাছের সঙ্গে নৌকা বেঁধে রান্না বসিয়েছে। এমন সময় রুস্তম বলে যে বুড়ো মাঝিটা ছিল, তার সে কি বিকট চিৎকার, কর্তা তালগাছি এটা কি! আমি শুনেই বাবাকে জাপটে ধরেছি। তাল গাছের দিকে চাইবার সাহস নেই। বলতে বলতে বড় মা থামতেন। আমরা ফুঁসে উঠতাম। থামলে কেন, বলো শিগগির। গল্প শুনে আতঙ্কে জমে যেতাম। কি অদ্ভুত তার গল্প বলার ভঙ্গি। বড়মার মৃত্যুর দিনটিতে বাবার হইচই আমার তাই ভালো লাগতো না। আমার মনে হতো আড়ম্বরের চেয়ে মন দুঃখানুভূতিই হয়তো ভালো হতো। আমি মনে মনে বললাম, বড় মা, তোমার ছেলের আজ বড় বিপদ। হ্যাঁ, আজ মন্টুর বড় বিপদ, বড় ভয়ঙ্কর বিপদ। মন্টু কি বড় মাকে ডাকছে? ফুটবল খেলার খুব নেশা ছিল মন্টুর। খেলতে গিয়ে পা ভেঙে ছেলেদের কাঁধে চড়ে বাসায় এলো। হাঁটুর নিচে আধ হাত খানেক জায়গা কালো হয়ে ফুলে উঠেছে। হইচই শুনে বড়মা বেরিয়ে আসতে মন্টু বলল, মা, আমি পা ভেঙে ফেলেছি। বড়মা বললেন, সেরে যাবে। মন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এক্সরে করে দেখা গেল ভেতরে হাড়ের একটা ছোট ছোচালো কণা ভেঙে রয়ে গেছে, কেটে বের করতে হবে। মন্টুকে সাথে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অ্যানেস্থেশিয়া করার বড় চৌকা ধরনের যন্ত্রটা ডাক্তার মন্টুর মুখের কাছে নামিয়ে আনলেন। ছোট্ট মন্টু আতঙ্কে নীল হয়ে গেল। ডাক্তার বললেন, বলো খোকা, বলো, 1 2 3 4। মন্টু বলল, মা 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 মা। আজ মন্টুর বড় বিপদ। দুর্গন্ধ কম্বলে মাথা চাপা দিয়ে আজও কি সে মা মা জপছে? না, মন্টু বড় শক্ত ছেলে, ইস্পাতের মতো তার নার্ভ। দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তুমি আকন্দকে খুন করেছ? জি। কি দিয়ে? বটি দিয়ে, মাছ কাটা বটি। কটা কূপ দিয়েছিলে? মনে নেই। মরবার সময়ে তিনি কিছু বলেছিলেন? জি। কি বলেছিলেন? বাবা মন্টু। আর কিছু বলেননি? না। তিনি কি তোমাদের খুব শ্রদ্ধাভাজন ছিলেন? জি, ছিলেন। তুমি কি করো? বিয়ে পড়ছিলাম। দারোগা সাহেব কিছুক্ষণের জন্য থামলেন, এবার শুরু করলেন, আপনি করে। কি জন্য খুন করেছেন তাকে? মন্টু চুপ করে রইল। দারোগা সাহেব বললেন, আমাকে বলতে কোনো অসুবিধা নেই, কোর্টে অন্য কথা বললেই হলো। বাঁচার অধিকার তো সবারই আছে। ভদ্রলোকের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো স্ক্যান্ডাল? ছি, আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন।
আমি মিথ্যা বলি না। মন্টু খুব স্পর্ধার সঙ্গে বলল, আমি মিথ্যা বলি না। বলতে গিয়ে বুক টান করে দাঁড়ালো। দারোগা সাহেবের মাথার উপর একটা ফ্যান ঘুরছিল। ফ্যানের বাতাসে মন্টুর চুল কাঁপছিল। আমি কাচমাচু হয়ে ভদ্রলোকের সামনে একটা চেয়ারে বসেছিলাম। মন্টু কি কখনো মিথ্যা বলে না? মন্টুর সঙ্গে কথাবার্তা হয় না, সে জন্ম থেকেই নীরব। তাকে বোঝা হয়ে ওঠেনি আমার। রুনু সম্বন্ধে আমি যেমন বলতে পারি, রুনুর একটা মিথ্যা বলার অভ্যাস আছে। যখন সে মিথ্যা বলে তখন সে মাথা নিচু করে অল্প অল্প হাসে। মন্টু সম্বন্ধে এমন কিছু বলতে পারছি না আমি। আপনি কি খুব ভেবেচিন্তে খুন করেছেন? না, খুব ভাবিনি। আমার মনে হয় আপনি খুব অনুতপ্ত। না। তাকে খুন করার ইচ্ছে কি হঠাৎ আপনার মনে জেগেছে, না আগে থেকেই ছিল? হঠাৎ জেগেছে। তিনি কোন ধরনের লোক ছিলেন? ভালো লোক, বিদ্বান, অনেক জানতেন। আপনাদের সঙ্গে তার কী ধরনের সম্পর্ক ছিল? ভালো, আমাদের খুব স্নেহ করতেন। তাকে খুন করা কি খুব প্রয়োজন হয়ে পড়েছিল? জানি না, আমার রাগ খুব বেশি। হ্যাঁ, মন্টুর রাগ বেশি, ভয়ঙ্কর উন্মাদ রাগ। আমি জানি, এই সম্বন্ধে ভালো করেই জানি। 2 বছর হয়নি এখনো, অনার্স পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি। সময়ও মনে আছে, পৌষ মাস। দারুণ শীত। আমাদের সামনের বাসায় থাকতেন এক ওভারসিয়ার সাহেব। তার মেয়ে এবং ছেলে সব মিলিয়ে একজন, মিনা। বয়স আমার সমান, কিংবা আমার চেয়ে 2-1 বৎসরের বড়। ওভারসিয়ার ভদ্রলোকের ভারী আদরের মেয়ে। সবসময় চোখে চোখে রাখতেন। মেয়েটি বেশিরভাগ সময়ই কাটাতো বারান্দায় ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ওভারসিয়ার ভদ্রলোক একদিন হাতে একটি চিঠি নিয়ে চড়াও হলেন আমাদের বাসায়। আমি বাইরেই বসেছিলাম। আমার দিকে তাকিয়ে বললেন, এই চিঠি তুমি লিখেছ? নামহীন একটা চিঠি তিনি আমার সামনে ফেলে দিলেন। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন আপনি? নিশ্চয়ই তুমি, এত বড় সাহস তোমার, এমন নোংরা কথা আমার মেয়েকে লিখেছ? ভদ্রলোক গর্জাতে লাগলেন। আমি হতবম্ব এবং লজ্জিত। এমনিতেই আমি একটু লাজুক ধরনের ছেলে। এ ধরনের অভিযোগে একেবারে বোকা বনে গেলাম। তুমি কি মনে করেছ আমি ছেড়ে দেব? হ্যাঁ, ভদ্রলোকের মেয়ে ছেলের মান ইজ্জত। কথা শেষ হবার আগেই মন্টু ঘর থেকে বেরিয়ে এলো। শান্ত গলায় বলল, যান, আপনি বাড়ি যান। বললেই হলো, যা ইচ্ছে তাই লিখে বেড়াবে আর আমি বসে বসে কলা চুষবো? মন্টু নিমেষের মধ্যে আমার কিছু বুঝবার আগে ভদ্রলোকের কলার চেপে ধরলো, হুঙ্কার দিয়ে বলল, চুপ রাও ছোট লোক। মা বেরিয়ে এলেন। আশেপাশে লোক জমে গেল। আমি তটস্থ। মন্টু চেঁচাতে লাগলো, দুনিয়া শুদ্ধ লোক জানে তোমার মেয়ের কারবার, আর তুমি এসেছো দাদার কাছে? ওভারসিয়ার ভদ্রলোক বদলি হয়ে গেছেন রাজশাহী। মেয়েকে নিশ্চয়ই কোথাও বিয়ে দিয়েছেন। তিনি এখানে থাকলে মন্টুর উন্মাদ রাগের পরিণতি দেখে খুশি হতেন হয়তো। মাস্টার কাকার বাড়ি থেকে লোক এলো একজন। দড়ি পাকানো চেহারা, পায়ে ক্যাম্বিসের জুতো, ছোচালো দাড়ি, চোখে নিকেলের চশমা। শরীফ আকন্দের ভাই আমি, বড় ভাই। তার জিনিসপত্র টাকা পয়সা যা আছে নিতে এসেছি। আমি বললাম, জিনিসপত্র বিশেষ নেই, তবে অনেক বই আছে। টাকা পয়সা কি আন্দাজ আছে? 215 টাকা ছিল মাত্র। তবে যে শুনলাম বহু টাকা। টাকার জন্যই খুন করা হয়েছে। লোকটি কুতকুতে চোখে তাকাচ্ছিল। পান চিবানো ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া লালা টেনে নিচ্ছিল মাঝে মাঝে। গলা খাগাড়ি দিয়ে সে বলল, আপনারা যা বলবেন এখন তো তাই সত্যি। তা সে টাকা কটাই দিন। আসতেই আমার 25 টাকা খরচ। তার সব কিছুই থানায়, আপনি সেখানে যান। কই? থানায়। ও। ভদ্রলোক বিমর্ষ হয়ে চলে গেলেন। রুনু বলল, দাদা, ও কি সত্যি মাস্টার কাকার ভাই? হুঁ। কি করে বুঝলে? একরকম চেহারা। মাস্টার কাকার চেহারা আমার মনে আছে। গত পরশু শেষ রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি। বড় মাকেও দেখেছি। বড় মা অবাক হয়ে বলছেন, তুই এই হলুদ রঙের শাড়ি আনলি আমার জন্য খোকা? এই শাড়ি পরার বয়স কি আছে রে খোকা? বেতন পেয়ে সবার জন্য কিছু না কিছু কিনেছি। আপনি নেন এটা। সবার জন্যই কিনেছিস? জি। কি কি কিনলি? আমি নাম বলে চললাম। বড় মামাই থামিয়ে দিয়ে বললেন, সবার জন্যই কিনলি, মাস্টারের জন্য কিনলি না? সে বাদ পড়ল বুঝি? আমি অবাক হয়ে বললাম, জানেন না, মাস্টার কাকা তো মারা গেছেন। আহা, কি করে মারা গেল? বড় ভালো লোক ছিল। বড় মা মাস্টার কাকাকে খুব স্নেহের চোখে দেখতেন। প্রায়ই আলাপ করতেন তার সাথে। মাস্টার কাকা বড় মাকে বড় বোনের মতো দেখতেন। আমার মাকে ভাবি বলে ডাকলেও বড় মাকে ডাকতেন বড় বুবু বলে। বড় মা প্রায়ই বলতেন, ও মাস্টার, আমার ভাগ্যটা গুনে দিলে না? বড় বুবু, আপনাদের সবার ভাগ্যই আমি গুনে রেখেছি। ছাই গুনেছেন। বলুন আমার ভাগ্য। আপনার জন্মলগ্নে মঙ্গল আর রবির প্রভাব। সৌভাগ্যবান আপনি। ভাগ্যবান ছেলে হবে আপনার। বড়মা হো হো করে হেসে উঠতেন। মাথার ঠিক নাই তোমার? এই তোমার ভাগ্য গণনা? এইসব বুঝি লেখায় বইয়ে? পুড়িয়ে ফেলো তোমার বই, না হয় আমাকে দিও। আমি আগুন করে তোমাকে চা বানিয়ে দেব। কাকা বিমর্ষ হয়ে বইয়ের পাতা উল্টাতেন। এইখানেই তার গণনা মিলত না। বাবা বড় মার ছেলে হওয়ার কোনো আশা না দেখেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। আশ্চর্যভাবে কাকার গণনা মিলে গেল এক সময়। রুনু জন্মের 5 বছর আগে বড়মার কোলে এলো মন্টু। বড়মা ভীষণ অবাক হয়েছিলেন কাকার নির্ভুল গণনা দেখে। কাকাকে ডেকে বললেন, আমার ছেলের ভাগ্যটা একটু দেখো মাস্টার।
আশ্চর্য, এসব শিখলে কি করে? আমার শিখতে ইচ্ছে হচ্ছে। মাস্টার কাকা হেসে বললেন, এও এক ধরনের বিজ্ঞান বাবু, অন্ধকার বিজ্ঞান। আপনি যদি শিখতে চান। বড়মা অসহিষ্ণু হয়ে বলেছিলেন, আগে আমার ছেলের ভাগ্য বলো, তারপর তোমার অন্ধকার বিজ্ঞান। কাকা বললেন, জন্ম হয়েছে মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে চন্দ্রের অবস্থানকালে। জন্ম সময় আকাশে কুন্তলান। জাতক শনির ক্ষেত্রে রবির হোরায়, বুধের দ্রেক্কানে, শুক্রের সপ্তমাংশে। আহা, কি আবল তাবল শুরু করলে, ফলাফলটা বলো। ছেলে বুদ্ধিমান, সাহসী, শক্তিমান আর প্রেমিক। সৌভাগ্যবান ছেলে আপনার। তাকে একটা গোমেদ পাথর দেবেন বুবু, খুব কাজে লাগবে। বড়মা মন্টুকে 11 বছরে রেখে মারা গেলেন। মন্টুর জন্য গোমেদ পাথর আর নেওয়া হলো না। সেই পাথর যদি থাকতো তবে কি এই বিপদ এড়াতে পারত মন্টু? আদালতে কৌতূহলী মানুষের ভিড়। সিগারেটের ধোঁয়া, ঘামের গন্ধ, লোকজনের মৃদু কথাবার্তা সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। গুমোট গরম। যদিও মাথার উপর দুটি নড়বড়ের রং ওঠা ফ্যান ক্যাকে করে ঘুরছে। কালো গাউন পরা উকিলরা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন। মন্টু সরাসরি তাকিয়ে আছে সামনে। বাবা, আমি আর রুনু বসে আছি জড়সড়ো হয়ে। মন্টুকে দেখলাম মুখে হাত চাপা দিয়ে কয়েকবার কাশলো। আপনি বলছেন খুন করার ইচ্ছে হঠাৎ হয়নি, কিছুদিন থেকে মনে ছিল। হ্যাঁ, কতদিন থেকে আমার মনে নেই। কিন্তু কী কারণে ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছে হলো? কারণ আমার মনে নেই। আপনি অসুস্থ? না, আমি সুস্থ। ক্রস এক্সামিনেশনের শুরুতেই বাবা উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি শব্দ করে কেঁদে ফেললেন। সবাই তাকালো তার দিকে। আদালতে মৃদু গুঞ্জন সরব হয়ে উঠল। জজ সাহেব বললেন, অর্ডার, অর্ডার। তার কিছুক্ষণ পরই আদালত সেদিনের মতো মুলতবি হয়ে গেল। মা কাপা গলায় বললেন, বিচার শেষ কবে হবে খোকা? চারদিকে বড় বেশি নির্জনতা, বড় বেশি নীরবতা। মন্টুর ঘরে বাবা একটা তালা লাগিয়েছেন। রুনুর বিছানায় রুনু একা একা অনেক রাত অবধি জেগে থাকে। বাতি জ্বালানো থাকলে আগে ঘুমোতে পারতো না সে। এখন সারা রাত বাতি জ্বলে। হারিকেনের আবছা আলোয় সমস্তই কেমন ভুতুড়ে দেখায়। ঘরের দেয়ালে আমার মাথার একটা প্রকাণ্ড কালো ছায়া পড়ে। মাঝে মাঝে বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। রুনু আঁতকে উঠে বলে, কি হয়েছে দাদা? আমি চুপ করে থাকি। রুনু আবার বলে, দাদা কি হয়েছে? বাবা কাঁদছেন। বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। বারান্দায় কি অপরূপ জ্যোৎস্না হয়, হাসনুহেনার সুবাস ভেসে আসে। রুনু বলে, মরার পর কি হয় দাদা? আমি উত্তর দিই না, মনে মনে বলি, কিছুই হয় না, সব শেষ। সে জীবন দুয়েলের হরিণের হয়নি কো দেখা। অসংলগ্ন কত কথাই আসে মনে। দাদা, মন্টু ভাইয়ের কি হবে? জানি না। ঘরের দেয়ালের লম্বা ছায়াগুলির দিকে তাকিয়ে আমার বুকের ভেতর হু হু করে। নাহার ভাবে মৃদু ভলিউমে গান শুনেন। বিধি ডাগর ডাগর আখি জবে দিয়ে দিলে মোর পানে কেন পড়িল না। কান পেতে শুনি। মাঝে মাঝে নাহার ভাবি আসেন আমার ঘরে, বিষণ্ণ হয়ে বসে থাকেন। সেদিনও এসেছিলেন। আমি জানালা বন্ধ করে বসেছিলাম। বাইরে কি তুমুল বৃষ্টি। বিকেলের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এসেছে আগে ভাগে। নাহার ভাবি রুনুর বিছানায় এসে বসলেন। আমি পরশু চলে যাচ্ছি। আমি চমকে বললাম, কোথায়? প্রথমে বাবার কাছে যাব, সেখান থেকে বাইরেও যেতে পারি দাদার সঙ্গে। ও চিঠি লিখেছে যেতে। আমি চুপ করে রইলাম। নাহার ভাবি বললেন, আপনাদের কথা খুব মনে থাকবে আমার। আপনাদের সবাইকে আমার বড় ভালো লেগেছে। রাবেয়ার কথা খুব মনে হয় আমার। নাহার ভাবি চোখ মুছলেন। রুনু চা নিয়ে এলো 2 কাপ। নাহার ভাবি চায়ে চুমুক দিয়ে ধরা গলায় হঠাৎ করেই বললেন, আপনার যদি আপত্তি না থাকে, মনটা এমন কাজ কেন করলো বলবেন? অনেকে অনেক কথা বলে, আমার খারাপ লাগে শুনে। আপনাদের আমি বড্ড ভালোবাসি। আমি বললাম, রাবেয়ার মৃত্যুর কারণটা তো আপনি জানেন ভাবি? জানি। কাকাই হয়তো দায়ী ছিলেন, মন্টু জেনেছিল। অবশ্যই মন্টু বলেনি কিছুই। মন্টুর সঙ্গে দেখা হলে বলবেন, আমি সবসময় তার জন্য দোয়া করব। তাকে আমি ভালো করে দেখিও নি কোনোদিন। ভাবি, মন্টু বড় চুপচাপ ছেলে। আমার দোয়ায় কিছু হবে না, তবু আমি তার জন্য দোয়া করব। নাহার ভাবি মাথা নিচু করে বসেছিলেন। আমার মনে হলো নাহার ভাবি আমাদের বড় আপন, বড় পরিচিত। রাবেয়ার একটি ছবি দেবেন আমাকে? ছবি? জি। আমি সঙ্গে নিয়ে যেতাম। ও খুশি হতো দেখলে। রাবেয়াকে তার খুব ভালো লেগেছিল। ওর তো কোনো ছবি নেই। আমাদের সবার শুধু একটা গ্রুপ ছবি আছে, মন্টুর জন্মের পর তোলা। ও, নাহার ভাবি চলে গেলেন। ট্রাঙ্ক খুলে ছবি বের করলাম আমি। পুরনো ছবি, হলুদ হয়ে গেছে। তবু কি জীবন্তই না মনে হচ্ছে। রাবেয়া হাসি মুখে বসে আছে মেঝেতে, রুনু বাবার কোলে। মন্টু চোখ বুজে বড়মার কোলে শুয়ে। বুকে গভীর বেদনা অনুভব করছি। স্মৃতি সে সুখেরই হোক বেদনারই হোক, সবসময় করুন। সারা রাত খুব বৃষ্টি হলো। আষাঢ়ের আগমনী বৃষ্টি। বৃষ্টিতে সব যেন ভাসিয়ে নিয়ে যাবে।
রুনু বলল, মনে আছে দাদা, এক রাতে অমনি বৃষ্টি হয়েছিল, তুমি একটা ভূতের গল্প বলেছিলে। আমি কথা বললাম না, গলা পর্যন্ত চাদর টেনে হারিকেনের শিখার দিকে তাকিয়ে রইলাম। বাবা হঠাৎ করে বিকৃত গলায় ডাকলেন, খোকা। কি বাবা? আয়, তুই আমার কাছে আয়। মন্টুর জন্য বুকটা বড় কাঁদে রে। তিমিরময়ী দুঃখ, প্রগাঢ় বেদনার অন্ধকার আমাদের গ্রাস করছে। বাইরে গাছের পাতায় বাতাস লেগে হা 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 শব্দ উঠল। 17ই আগস্ট মন্টুর ফাঁসির হুকুম হলো। মন্টু, যার জন্ম হয়েছিল মখা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে, রবির হোড়ায় বুধের দ্রেককানে, কাকা বলেছিলেন, এ ছেলে হবে সাহসী, বুদ্ধিমান, জ্ঞানী ও প্রেমিক। মন্টুর জীবন ভিক্ষা চেয়ে আমি মার্সি পিটিশন করলাম। আমার মনে পড়ল, ফাঁসির হুকুম হওয়ার আগের দিনটিতে রোগা শ্যামলা একটি মেয়ে আমাদের বাসায় এসেছিল। তার মুখটা নিতান্তই সাদাসিধা, ছেলে মানুষই চাহনি। মেয়েটি রিকশা থেকে নেমেই থতমত খেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। আমায় দেখে ঢুক গিলল। বললাম, কার খোঁজ করছেন? মেয়েটি মাথা নিচু করে কি ভাবছিল, হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, আমার নাম ইয়াসমিন, আমি আপনার ভাইয়ের সাথে পড়ি। মন্টুর সঙ্গে? জি। আসো, ভেতরে আসো। তুমি করে বললাম, কিছু মনে করো না। মেয়েটি হেসে বলল, আমি কত ছোট আপনার, তুমি করেই তো বলবেন। বাবা মা আর রুনু মন্টুকে দেখতে গিয়েছিল। আমি মেয়েটিকে আমার ঘরে এনে বসালাম। বসো। এখানে কে শোয়? আমি আর রুনু। রুনু কোথায়? মন্টুকে দেখতে গিয়েছে, বাবা আর মাও গিয়েছেন। আরও আগে আসলে আমিও রুনুর সঙ্গে যেতে পারতাম। না? তুমি যেতে চাও? জি না, ওর খারাপ লাগবে। মেয়েটি চুপ করে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘর দেখতে লাগলো। আমি বললাম, চা খাবে? জি না। কোথায় থাকো তুমি? ওইখানে। মেয়েটি হয়তো বলতে চায় না সে কোথায় থাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, আমি সব জানতাম, অনেক ভেবেছি আসি, কিন্তু সাহস হয়নি। এসে কি করতে? না, কি আর করতাম, তবু হঠাৎ ইচ্ছে হতো। আমি আপনাদের সবাইকে চিনি, ও আমাকে বলেছে। কি বলেছে? মেয়েটি মুখ নিচু করে হাসলো, বলল, আপনাদের একটা কুকুর ছিল, পলা। হ্যাঁ, শুধু পলাতক হতো, তাই তার নাম পলা। আচ্ছা, ওর কি সাজা হবে? 12-13 বৎসরের সাজা হবে হয়তো। ফাঁসি হবে না তো? না, উকিল বলেছেন কম বয়স, আর রাগের মাথায় খুন। ওর বুঝি খুব রাগ? তোমার কি মনে হয়? মেয়েটি হাসলো কথা শুনে, বলল, জানি না, আমি যাই, আবার এসো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। কেন? ও আপনাকে খুব ভালোবাসতো, আমার কাছে সবসময় বলতো আপনার কথা। তাই বুঝি? হ্যাঁ, ও তো মিথ্যা বলে না। মেয়েটি চলে গেল। মন্টু হয়তো আমাকে খুব শ্রদ্ধা করতো, বড় চাপা ছেলে, বুঝবার উপায় নেই, তবে শ্রদ্ধা করতো ঠিকই। না, শ্রদ্ধা নয়, ভালোবাসা বলা যেতে পারে। মনে পড়লো একদিন সন্ধ্যায় রুনু এসে আমায় বলল, দাদা, মন্টু আজ বাসায় আসবে না, আমায় বলে দিয়েছে। সে কাঁঠাল গাছে বসে আছে। কেন রে? ও শার্ট ছিঁড়ে ফেলেছে মারামারি করে, তাই আমায় বলেছে তুমি যদি ওকে আনতে যাও তবেই আসবে। প্রবল ভালোবাসা না থাকলে সন্ধ্যাবেলা বসে কেউ প্রতীক্ষা করে না কখন বড় ভাই এসে গাছ থেকে নামিয়ে নিয়ে যাবে। মন্টুর চলে যাবার পরপরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। কতদিন আর হলো মন্টু গিয়েছে, তবু মনে হয় অনেক দিন ধরেই এই ঘরে একটি মাস্টার লক ঝুলে আছে। একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে যায়নি। কে জানে সেই ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা একটা চিঠি মলিন হয়ে পড়ে আছে। আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম। পশ্চিম দিকের জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে। পাশাপাশি 2টি চৌকি। কাকার জিনিসপত্র কিছু নেই, সমস্তই পুলিশে সিজ করে নিয়েছে। মন্টুর বিছানা, কভার, বালিশ, দড়িতে ঝোলানো শার্ট, প্যান্ট সব তেমনই আছে। বাঁশের তৈরি ছাপড়ায় সুন্দর করে খবরের কাগজ ছাটা। ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে, দিন যায় দিন যায়। কি মনে করে লিখেছিল কে জানে। 17 তারিখ মন্টুর ফাঁসির হুকুম হলো। ঠান্ডা মাথায় খুন। অনেক আই উইটনেস। কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে। জজ সাহেব অবলীলায় হুকুম করলেন। সেপ্টেম্বরের 9 তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হলো। আমি জানলাম 18 তারিখ ভোররাতে তার ফাঁসি হবে। তার লাশ নিতে হলে সেই সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম। রোগা হয়ে গিয়েছে মন্টু। আমাদের দেখে অপ্রকৃত অস্থির মতো হাসলো। বলল, দাদা, মার্সি পিটিশনটার কোনো জবাব এসেছে? ওকে বুঝি সে কথা জানানো হয়নি? ভালোই হয়েছে। আমি বললাম, না রে, এখনো আসেনি। মা, রুনু আর বাবা কাঁদছিলেন। মন্টু বলল, কাঁদেন কেন আপনারা? আমি জানি আমার ফাঁসি হবে না। কাল রাতে মাকে স্বপ্নে দেখেছি। মা বলছেন, খোকা, ভয় পাস কেন, তোর ফাঁসি হবে না। আমি বললাম, মন্টু, তোর কাছে একটি মেয়ে এসেছিল, রোগা লম্বা মতো। মন্টু বলল, ও ইয়াসমিন, আমার সঙ্গে পড়ে। সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। মন্টু নীরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে হেসে বলল, রুনু মিয়া, মরতে ইচ্ছে হয় না?
বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, তোকে কি খেতে দেয় রে? ভালোই দেয় বাবা। আগে আজে বাজে দিত, কদিন ধরে রোজ জানতে চায় আজ কি দিয়ে খেতে চান। এই জেলের জেলার খুব ভালো মানুষ বাবা, আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন, যা হাসির। মা বললেন, মন্টু বাসার কোনো জিনিস খেতে ইচ্ছে হয় তোর? না মা, এখানে এরা বেশ রাধে। সেপাই এসে বলল, অনেকক্ষণ হয়েছে তো, আরও কথা বলবেন? বাবা বললেন, না। বাবা মন্টুর হাতে চুমু খেলেন কয়েকবার। মন্টু কাশলো বার কয়। সে মনে হলো একটু লজ্জা পাচ্ছে। বের হয়ে আসছি, হঠাৎ মন্টু ডাকলো, দাদা তুমি একটু থাকো। আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম। মন্টু কিছু বলল না। আমি বললাম, কিছু বলবি? না। ইয়াসমিনের কথা কিছু বলবি? না না। তবে মন্টুই অল্প হাসলো, বলল, তোমাদের আমি বড় ভালোবাসি দাদা। গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ঝাঁকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে। তাদের সারা শব্দ পাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠ ম্লান জ্যোৎস্নার আলো। কিছুক্ষণের ভেতরই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি ওঠানামা করতে দেখতে পাচ্ছি। তাদের ভালো করে দেখা যাচ্ছে না। দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয়। জেলখানার মাথার গেটের ঠিক উপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে। বাবা বললেন, খোকা কটা বাজে? বলতে বলতে বাবা বুকে হাত রাখলেন। তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে। সেটি দেখালেই তারা মন্টুকে আমাদের হাতে তুলে দেবেন। মন্টুকে আমরা ঘরে ফিরিয়ে নেব। ঘরে যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন। বাইরে ম্লান জ্যোৎস্না হয়েছে। কিছুক্ষণের ভেতরে চাঁদ ডুবে যাবে। আমি আর বাবা ঘেঁষাঘেঁষি করে বসে আছি সিমেন্টের বেঞ্চিতে। মাথার উপর ছাকড়া অন্ধকার গাছ। বাবা নড়ে চড়ে বসলেন। তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে। আমরা সবাই মাঝে মাঝে এমনি ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম। হাসনুহেনা গাছে কি ফুলই না ফুটতো। আমাদের বাসার সামনে মাঠে একটা কাঁঠাল গাছ আছে। সেখানে অসংখ্য জোনাকি জ্বলতো আর নিভত। জোনাকি ঝিকিমিকি জালো আলো গান বাজিয়েছিলেন নাহার ভাবি। আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা। মন্টু বলেছিল, দাদা কুকুরের নাক এত ঠান্ডা কেন? মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন। বলতেন, খোকা আমি তারা দেখে সময় বলতে পারি। রাবেয়া একদিন রাগ হয়ে বলেছিল, আমি সবার বড়, কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না। আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি। আমার শীত করছে। বাবা ভারী গলায় ডাকলেন, খোকা খোকা। কি বাবা? কটা বাজে রে? আমি বাবার হাত ধরলাম। কি শীতল হাত। বাবা থরথর করে কাঁপছেন। আমাদের মাথার উপরের ঝাঁকড়া গাছ থেকে আচমকা অসংখ্য কাক কাকা করে ডেকে জেলখানার উপর দিয়ে উড়ে গেল। ভোর হয়ে আসছে। দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই। সমাপ্ত। শেষ পর্বটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।